শুভ বড়দিন আজ। গির্জাগুলোতে বর্ণিল সাজ, খ্রিস্টানদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই, জনমনে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা বাহিনী। কুষ্টিয়ার সরকারি হাসপাতালে মাদক সেবীদের আড্ডা, পরিত্যক্ত ভবন থেকে চুরি হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, নীরব ভূমিকায় প্রশাসন। এবং চাঁদপুর সদর উপজেলায় সড়ক নির্মাণ কাজে ধীরগতি আর অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট সরানোর নির্দেশ স্থানীয় প্রকৌশল বিভাগের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বড়দিনের আনন্দ। মধ্যরাত থেকে শুরু হয়েছে প্রার্থনা আর গান। গির্জাসহ বাড়িঘর সাজানো হয়েছে নানা রঙে। আরও জানাচ্ছেন মেজবা রহমান। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুর জন্ম আগমনীকে ঘিরে পালন করা হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বড়দিন বা ক্রিসমাস উৎসবের প্রস্তুতি চলছে বেশ কয়েকদিন ধরেই। বিভিন্ন গির্জায় বানানো হয়েছে ক্রিসমাস ট্রি। বড়দিনের আয়োজন ঘিরে উদ্বোধন করা হয়েছে প্রতীকী গোশালা, সেই সঙ্গে চলছে গান বাজনা ও প্রার্থনা। সমাজের নানা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু। তিনি নিয়ে আসেন শান্তির বার্তাও। তিনি ভালোবেসেছেন, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। এই কারণেই তার দলে অনেক মানুষ ঢুকে গেছে। আর উনি দল করতে আসেননি, উনি সার্বজনীন ব্যক্তি। উনি সবাইকে ভালো পথে আনতে চেয়েছেন, ভালোবেসেছেন। আর সেই ভালোবাসা দিয়েই উনি নিজের জীবন দিয়েছেন। বড়দিন সবার জন্য মঙ্গলের বার্তা নিয়ে আসবে, এমন প্রার্থনায় জানাচ্ছেন চার্চে আসা খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বড়দিন মানেই তো খুশির সময়, এবং আমরা চাই যে সবাই মিলে আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে যাই। তবে বড়দিনকে ঘিরে এবার কিছুটা ভীতি কাজ করছে বলেও জানান কেউ কেউ। কারো মধ্যে তো খুশি থাকবেই, আবার কারো মধ্যে একটু ভয়ও কাজ করে। এই জন্য হয়তো এবারটা একটু অন্যরকম করছে। মানব কল্যাণ ও মানব শান্তিকে সামনে রেখে খ্রিস্ট ভক্তরা প্রভু যিশু জন্মদিনকে ঘিরে করেছে নানা আয়োজন। আগামী বাংলাদেশের জন্য শান্তির বার্তা বয়ে আসুক, এমনটাই প্রত্যাশা এবারের বড়দিনকে ঘিরে। রাজধানীর তেজগাঁও চার্চ থেকে মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বড়দিনের উৎসবের খবর জানাতে মিরপুরের সেনপাড়া চার্চ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বড়দিন ঘিরে গির্জাগুলোতে কি ধরনের অনুষ্ঠান চলছে? আপনি যেখানটি আছেন সেখানটি কেমন দেখছেন? আপনি আসলে ঠিকই বলেছেন। আজকে যে খ্রিস্টান সম্প্রদায়ের যে মানুষ রয়েছে, খ্রিস্টান ধর্মের যে অনুসারীরা রয়েছেন, তাদের আজকে সবচেয়ে বড় উৎসবের দিন। তাই কিন্তু আজকের দিনটিকে আসলে বড়দিন বলা হয়। এবং এখন আমি আছি সেনপাড়া পর্বতায়, মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকেই যে পাশেই যেখানে আসলে এই চার্চটি অবস্থিত, সেটি হচ্ছে সেন্ট গেতসেমানি চার্চ। এবং সেই চার্চে কিন্তু আমরা এসেছি এবং এখানে দেখছি যে বড়দিনকে কেন্দ্র করে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকেই নানা ধরনের উৎসবের যে উপকরণগুলো রয়েছে সেটা দিয়ে কিন্তু চার্চকে সাজানো হয়েছে। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল সন্ধ্যা 7:30 এবং রাতের 10টাতেও কিন্তু এখানে প্রার্থনা হয়েছে, এবং আজকে সকাল 6টার পরেও একটি প্রার্থনা হয়েছে, এবং একটু পরে মানে সকাল 10টার দিকে আরেকটি প্রার্থনা হবে। এটাকে বলা হয় যে খ্রিস্ট যোগ, এবং এর মাধ্যমে আসলে প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া হবে। কারণ আপনি জানেন যে সারা বিশ্বে কিন্তু এখন যুদ্ধ বিগ্রহ কিংবা হানাহানি মারামারি যুদ্ধ পরিস্থিতি যেটি আমরা দেখছি, সেটির জন্য আসলে ক্ষমা চাওয়া হবে, প্রার্থনা চাওয়া হবে। এছাড়া যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে সবচেয়ে বড় যে উৎসবটি রাজধানীতে হয় সেটি কিন্তু হচ্ছে যেটি রয়েছে ফার্ম গেটে, যেটি রয়েছে জপমালা চার্চ যেটি রয়েছে সেখানে। এছাড়াও কাকরাইলের মোড়ে যেটি রয়েছে সেন্ট মেরিস চার্চ, যেটা ক্যাথিড্রাল চার্চ নামে আমরা চিনি, সেখানেও কিন্তু উৎসবের আয়োজন করা হয়েছে। এবং যে খ্রিস্টান ধর্মের যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু সেখানে যাচ্ছেন এবং তারা দেশের জন্য, বিশ্বের জন্য
সাধারণ সব মানুষের জন্য, ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের জন্যই কিন্তু সেখানে তারা প্রার্থনা করছেন। তো আসলে এখন মাত্র আজকের যে দিনের শুরু হলো এবং সারাদিনে অনেকগুলোই প্রার্থনার অনুষ্ঠান রয়েছে। আমি পরবর্তীতে আরো তথ্যগুলো জেনে জানাতে পারবো। জি নিশ্চয়ই আসাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময়ে তিনি বলেন, যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলে অন্য ধর্মের সঙ্গে বিভেদ থাকবে না। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা জানান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন.ডি. ক্রুজ। রাজধানী সহ সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই। অপকর্মের সময় মানুষ হত্যা করতেও দ্বিধা করছে না ছিনতাইকারীরা। এতে উদ্বেগ আর আতঙ্ক বেড়েছে সড়ক ব্যবহারকারীদের। অভিযোগ স্বীকার করে ছিনতাই সহ সব ধরনের অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। 18 ডিসেম্বর রাত 9:15 রাজধানীর মেয়র হানিফ উড়াল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাফেজ কামরুল হাসান। আচমকা ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে মুঠোফোন ও 7,000 টাকা নিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকাসহ সারা দেশে ছিনতাইয়ের এমন ঘটনা ঘটছে অহরহ। ছিনতাইকারীদের হাতে হত্যার ঘটনাও একেবারে কম নয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। বিশেষ করে গভীর রাত ও ভোরের দিকে চলাচল করতে মানুষ ভয় পাচ্ছেন। অনেকে হাতে চাকু নিয়ে ওপেনলি গ্লাস ভেঙে ছিনতাই করার টেন্ডেন্সি আছে। তারা ওপেনলি সব করতেছে। আমার মনে হয় যে পুলিশ প্রশাসনকে আরো কঠোর হওয়া উচিত এবং এদেরকে ধরে এরা যাতে জামিন না পায় সে ব্যবস্থা করা যায়। ছিনতাইকারীরা পাওয়ার পরে ওনারা এলোপাতারি কোপাইছে, মোবাইল নেওয়ার চেষ্টা করছে, টাকা পয়সা নিয়ে গেছে। আমার তো ভয় পাইতে থাকে, নিজের একটা নিরাপত্তা নাই, কারণ যে কোনো মধ্যে ছিনতাইকারীরা পরপর তুইব। আতঙ্ক তো উদ্বেগ থাকবে, এটা তো ভয় কাজ তো করবে, ভয় তো থাকবে। সম্প্রতি লেক, নদী বা খোলা মাঠে মিলছে মানুষের মরদেহ। যৌথ বাহিনীর বিশেষ অভিযান কিংবা র্যাব পুলিশের তৎপরতা কোনো কিছুই কাজে আসছে না। পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজি মিডিয়া এনামুল হক সাগর সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। আইজিপি মহোদয়ের যে কঠোর বার্তা সেটি কিন্তু মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে যে ছিনতাই, চুরি, ডাকাতি ইত্যাদি রোধে যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে এবং সে লক্ষ্যে কিন্তু আমাদের যে রুটিন যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি কিন্তু আমাদের টহল কার্যক্রম, আমাদের পেট্রোলিং কিন্তু বাড়ানো হয়েছে। এই অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধের মাত্রাটাকে কমিয়ে আনাই হচ্ছে গিয়ে আমাদের মূল লক্ষ্য এবং সে লক্ষ্যে কিন্তু আমরা একেবারে শুধু ঢাকা নয় সারা দেশে কিন্তু মাঠ পর্যায়ে কর্মকর্তারা কিন্তু সে লক্ষ্যে কিন্তু কাজ করছে। ছিনতাই, খুনসহ যে কোনো অপরাধ ঠেকাতে থানা ও ফাঁড়িগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান। আমরা অপরাধ প্রবণ এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করছি এবং আইনের আওতায় নিয়ে আসছি। এর বাইরে যেসব ঘটনা ঘটেছে এর ভিতরে অনেকগুলো ঘটনা আমরা রহস্য উদ্ঘাটন করেছি এবং ঘটনার সাথে জড়িত যারা ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে নগরবাসীকে একটা স্বস্তির পরিবেশ উপহার দেওয়া। এ ধরনের অপকর্মের পেছনে কোনো নির্দিষ্ট মহল জড়িত কিনা তা জানতে প্রতিটি অপরাধের আদ্যপান্ত তদন্ত চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। কাউকে মদত দেয়া বা যেই হোক না কেন যদি এরকম কোনো কারণ নাম আসে তবে সেই ক্ষেত্রে তাকেও আমরা কোনো রকম ছাড় দেব না। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় সরকারি জেনারেল হাসপাতালের পরিত্যক্ত ভবন থেকে রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে সরকারি সরঞ্জামাদি। ফাঁকা ভবনে প্রতিদিন বসছে মাদকসেবীদের আড্ডা, চলছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সবকিছু নাকের ডগায় ঘটলেও অজানা কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। দেখে বোঝার উপায় নেই এটি সরকারি হাসপাতালের স্টাফ কোয়ার্টার। কুষ্টিয়া জেলার সরকারি 250 শয্যার জেনারেল হাসপাতালের 4টি ভবন এক যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত পড়ে আছে। ভবনটি এখন মাদকসেবীদের আড্ডা সহ অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, রাতের আধারে চুরি হয়ে যাচ্ছে হাসপাতালের পুরনো ওই ভবনের দরজা, জানালা, বিদ্যুতের মিটার, তার ও পানির পাম্প সহ সরকারি নানা সরঞ্জামাদি। কর্তৃপক্ষ উদাসীন দাবি করে সচেতনরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কিছু মাদকদ্রব্য, তারপর চোর সন্ত্রাস, এদের জন্য আমাদের এই ফ্যামিলি কোয়ার্টারটা ত্যাগ করতে বাধ্য হয়েছে। পরিত্যক্ত ভবনে যেহেতু মাদক সেবীদের আড্ডাখানা হয়ে গেছে, তো আমরা আশা করব যে দ্রুত এই ভবনগুলা ভেঙে পুনরায় নতুন ভবন যাতে নির্মাণ করা হয়। কর্তৃপক্ষই খেয়াল রাখেন, আর এই ঘর বাড়ি যেগুলো আছে কোয়ার্টার, এগুলো মেরামত করি আবার সুন্দর পরিবেশ আনতে হবে। সবকিছু প্রশাসনের সামনে ঘটলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি বলে তারাও নিশ্চুপ, জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিতরে যদি কোনো কোয়ার্টার থেকে থাকে, সেখানে যদি কোনো অবৈধ অথবা অনৈতিক কার্যকলাপ হয়ে থাকে, তার দায়ভার কিন্তু ওই প্রতিষ্ঠানেরই। ওই প্রতিষ্ঠান যদি কোনো কারণে তার দায়ভার থেকে ওই দায়িত্ব পালন করতে না পেরে আমাদের সহযোগিতা চাই, আমরা অবশ্যই সহযোগিতা করব। তবে পরিত্যক্ত ভবনটিতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানে না এমন দাবি করলেও নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছেন হাসপাতালের এই কর্মকর্তা। এই বিষয়টা আমার জানা ছিল না, আমি এখন শুনলাম। আমি এই বিষয়ে প্রশাসনকে অবহিত করব এবং আরো নিরাপত্তা জোরদার করানোর জন্য আমি অনুরোধ জানাবো। পরিত্যক্ত হাসপাতাল ভবনটি ভেঙে নতুন ভবন তৈরির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে 1.5 কিলোমিটার সড়ক পাকাকরণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে অর্ধেক কাজও শেষ করতে পারেনি ঠিকাদার। সব জেনে নিম্নমানের ইটের খোয়া সরানোর নির্দেশ দিয়েছে স্থানীয় প্রকৌশল বিভাগ। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুর সদর উপজেলার 6 নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার ও পালকান্দি সড়ক উন্নয়নের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে প্রায় 1,97 লাখ টাকা ব্যয়ে সড়কের কাজ শুরু হয়, কিন্তু ঠিকাদার শুরু থেকেই নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে আসছিল। এলাকাবাসী অভিযোগ দিলে লোক দেখানো কিছু রাস্তায় ভালো মানের সামগ্রী ব্যবহার করা হয়, তাতে অল্প সময়ের মধ্যে রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করার কারণে চলাচলের চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। 2 নম্বর ইট দিয়ে কাজ করাইতেছে রাস্তার ভিতরে, এই রাস্তা 3 বার বন্ধ হওয়ার কারণে রাস্তায় এই অবস্থা। আমরা চাই যে এটা সঠিকভাবে যাতে রাস্তার কাজ হয়। এলাকার মানুষ অভিযোগ দিছে, আমরা ওখানে দিনটা খারাপ আছে, এটি উড়িয়ে আবার নতুন করে আমরা নির্মাণ করতাম আরম্ভ করছে। পুরানগুলি বাদ দিয়ে নতুন করে আবার পালনের ব্যবস্থা করতে। অভিযোগের প্রেক্ষিতে নিম্নমানের সামগ্রী বাদ দিয়ে ভালো মানের ইট বালু দিয়ে কাজ করার কথা বললেন ঠিকাদার প্রতিনিধি। এলাকার অবজেকশনে ভালো করে কাজ করব, এই চেষ্টা আছি, ইট পাল্টে কাজ করব। বিষয়টি অবগত হয়ে চাঁদপুর সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী বললেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ঠিকাদার প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হলে সেগুলো অপসারণ করা হচ্ছে। পরিদর্শন করে দেখা যাচ্ছে সে নিম্নমানের খোয়া ইউজ করতেছে নিয়মে, সেটা পরিদর্শন করার পরে আমরা সেটা অপসারণের জন্য অলরেডি তাকে চিঠি দেওয়া হয়েছে এবং সে এখান থেকে মালামাল অপসারণ করতেছে। বর্ষা আসার আগেই রাস্তাটি নির্মাণ করবে ঠিকাদার প্রতিষ্ঠান, এমন প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটনে এখনও কাজ করছে পুলিশ। ঘটনার তদন্তে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং নৌ পুলিশের পক্ষ থেকে 3টি কমিটি করা হয়েছে। এদিকে জাহাজ থেকে উদ্ধার করা 7 মরদেহের পরিচয় মিলেছে। ইতিমধ্যেই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী মোহাম্মদ ফাহাদ। ফাহাদ, জানতে চাই, যে 7জনকে খুন করা আছে তাদের পরিবারের পক্ষ থেকে কি বলা হয়েছে, কি দাবি করছে তারা, এবং ঘটনা তদন্তে কয়টি কমিটি হয়েছে আর পুলিশ কি বলছে, বিস্তারিত জানাবেন আমাদের।
ময়নাতদন্ত শেষে মূলত তাদের লাশ পরিবেশ স্বজনদের দেওয়া হয় এবং স্বজনরা জেলাগুলোতে নিয়ে তাদের জানাজা সম্পন্ন করে দাফন করা হয়। তবে এই বিষয়ে আমি পরিবারের সাথে কথা বলেছি, পরিবার যেটুকু আমাদের জানিয়েছে যে খুব দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্ত করে সঠিক অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য। আরো এই বিষয়ে আমি চাঁদপুরের নো এসপি মুশফিকুর রহমানের সাথে কথা বলে যেটুকু জেনেছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে জাহাজটি থেকে একটি 4টি মোবাইল, একটি চাইনিজ কুড়াল ও একটি চাকু সহ আরো বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে ফোনগুলো পাওয়া গেছে তাদের থেকেও তথ্য নেওয়া হচ্ছে। হয়তো খুব আশাসের উপর খুব সহজেই দ্রুতই এর তদন্ত কাজ শেষ করে হয়তো আমাদের জানাবে। তবে এই বিষয়ে আরেকটু আমাকে জানিয়েছেন যে আহত যে এক ব্যক্তি নাম জুয়েল, যিনি ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে, তবে তার আঘাত আর বাকিদের আঘাত একটু রহস্যজনক, তাই তাকে এই পর্যন্ত গতকাল রাতও এই বিষয়ে জাহাজের মালিক মোর্শেদ বাড়ি হয়ে চাঁদপুর হাইনসাব থানায় একটি মামলা দায়ের করেন। এই পর্যন্ত যদিও আসামি গ্রেপ্তার হচ্ছে না, তবে এই নিয়ে চাঁদপুরের মেঘনাপাড়ে রয়েছে আতঙ্ক। এ ছিল আমার কাছে চাঁদপুর থেকে 7 খুন মামলা সর্বশেষ। জি ফাহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবার ফিরে দেখা 2024। বিদায়ী বছরে পরিবেশগত নানা চ্যালেঞ্জ দেখেছে দেশের মানুষ। 29 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখি হয় দেশ। রাজধানী ঢাকা সহ অন্তত 45টির বেশি জেলার উপর দিয়ে প্রায় 1 মাস ধরে তাপপ্রবাহ অব্যাহত ছিল। ঘূর্ণিঝড় রিমাল ও দানা এবং প্রলয়ঙ্কারী বন্যার তাণ্ডবে বিপর্যস্ত হতে হয়েছে লাখো মানুষকে। বিদায়ী বছরে পরিবেশ বিপর্যয়ের খবর জানাচ্ছেন উষা ফেরদৌস। বিদায়ী বছরে আবহাওয়ার বেখেয়ালি প্রভাব পড়ে বাংলাদেশে। বিগত 29 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় দেশে। পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 43 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপর্যস্ত হয় জীবন জীবিকা, পুড়ে যায় ফসলি মাঠ, ফেটে চৌচির হয় মাঠ ঘাট। দফায় দফায় হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া দপ্তর। এ ধকল কাটতে না কাটতেই উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় 50 ঘণ্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে। সাধারণত সাগরে নিম্নচাপ তৈরির পর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আঘাত হানতে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু শুরু থেকে এই প্রক্রিয়া অন্তত 5 দিন সময় নিয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণ যায় 16 জনের, বিধ্বস্ত হয় 2.25 লাখ ঘরবাড়ি। এরপর বর্ষাকাল শুরু হতে না হতেই সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় জনজীবন, পানিবন্দী হয় লাখো মানুষ। তুমুল বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় এই 2 জেলার বিস্তীর্ণ অঞ্চল পানিতে তলিয়ে যায়। আগস্টে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দেখা দেয় স্মরণকালের ভয়াবহ বন্যা। সবচেয়ে ভয়াবহ অবস্থার সম্মুখীন হয় ফেনীর ফুলগাজী, ফরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। বন্যায় তলিয়ে যায় বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। ফেনী জেলার মানুষের কাছে এবারের বন্যা একদিকে যেমন আকস্মিক, অন্যদিকে অকল্পনীয়। শুধু ফেনী নয়, এর আশপাশের জেলাগুলোতে বন্যা আগ্রাসী রূপ ধারণ করে। বহু জায়গায় বন্যার পানি ঘরের চাল ছুঁয়েছে কিংবা উপচে গেছে। সেপ্টেম্বর মাসে বাংলাদেশের ইতিহাসে কোনো জেলায় 24 ঘণ্টায় চতুর্থ সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয় কক্সবাজারে। ভারী বর্ষণে কক্সবাজারের 9 উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। জেলা শহরের অনেক সড়কে হাঁটু পানি জমে যায়। মাস না পেরুতেই ফের আতঙ্ক ছড়ায় ঘূর্ণিঝড় দানা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি দিক বদলে ভারতের উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ায় বেঁচে যায় বাংলাদেশ। বিদায়ী বছরে বেশ কয়েকবার বায়ু দূষণের শীর্ষে উঠে আসে রাজধানী ঢাকা। আর শীর্ষে না থাকলেও বিশ্বের প্রথম 4টি দূষিত শহরের তালিকায় থাকছে রাজধানী ঢাকা। শুধু রাজধানী নয়, দূষণ ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে নারী ও শিশু সহ 15 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে সামরিক বাহিনীর চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। তথ্য অনুযায়ী
পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামান সহ 7টি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এদিকে এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খেলার খবর, অবশেষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করল আইসিসি। 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে পড়েছে বাংলাদেশ, সেখানে তাদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর গ্রুপ বিতে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দর্শক, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে কথা বলার জন্য আছেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। আমরা দেখে নিব শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। প্রথম আলো শিরোনাম পড়ছি, আনিসুল হক, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা, জুলাইয়ের 2 হত্যা মামলা। লাশ নিতে এসে স্বজনদের কান্না, মামলা দায়ের। ইত্তেফাক, নিম্নমানের কাগজে পাঠ্য বই 7 লাখ কপি বাতিল। নিয়মের শৃঙ্খলে আসতে ভয়, চায় অতিরিক্ত সুবিধা, সরকারি ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি। সমকাল, আজ শুভ বড়দিন। কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভান্ডার খাঁখা। ডাকাতি, চাঁদাবাজিতে অরক্ষিত নৌপথ। বাংলাদেশের প্রতিদিন শিরোনাম করেছে সংস্কারের কঠিন চ্যালেঞ্জ। সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা আলাদা করে কথা বলেছে। শেখ হাসিনাকে ফেরত নিয়ে ভারতের জবাবের অপেক্ষা। সব ক্যাডারেই আন্দোলনে, এরকম শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনে। রয়েছে যুগান্তর, তারা শিরোনাম করেছে বিএনপি সহ একাট্টা হচ্ছে মিত্ররা, দ্রুত জাতীয় নির্বাচনের দাবি। ডাকাতি নয়, পরিকল্পিত হত্যা মনে করছে চাঁদপুরে 7 নৌ শ্রমিকের লাশ হস্তান্তর। বণিক বার্তার শিরোনাম দেখব, দেশের সেরা 2 অর্থমন্ত্রীর মৃত্যু হয়েছে অপঘাতে। এম সাইফুর রহমান, শাহ এম এস কিবরিয়া। বিচ্ছিন্ন রাখাইন, দুর্ভিক্ষের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্যে ধান চাষ। ডেইলি স্টার, রিস্টোরেশন অফ কেয়ারটেকার সিস্টেম টু বি প্রপোজড। উই উইল সেফগার্ড রাইটস অফ পিপল, ইউনুস টেলাস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। শিরোনাম দেখে নিলাম। আমি বেশ কিছু শিরোনামই নিয়ে আলোচনার যেতে চাই আপনার সাথে। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা যেতে চাই, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে আমাদের দেশে এবং নির্বাচন নিয়ে কথা হচ্ছে, এবং সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি উঠে আসছে যে সংস্কার, অর্থাৎ এবং সেই সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারও কাজ করে যাচ্ছে এবং যারা এটার দায়িত্বে আছে তারাও সেটার রিপোর্ট দিবে। সেই অনুযায়ী সে আগামী দেশের জনগণও কিন্তু তাকিয়ে আছে সেদিকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা যদি পড়ি যে সংস্কারের কঠিন চ্যালেঞ্জ, কেন চ্যালেঞ্জ বা কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে মনে করেন? এই মুহূর্তে সংস্কারের যে চ্যালেঞ্জগুলো পড়তে যাচ্ছে, 6টি সংস্কার কমিশন, তারা 2-1টি রিপোর্ট হয়ে গেছে, আবার কেউ কেউ রিপোর্ট দানের অপেক্ষায়। হয়তো ডিসেম্বরের ভিতরে অনেক রিপোর্ট সামনে চলে আসবে, অনেক রিপোর্ট বলতে অনেকগুলো প্রস্তাবনা সামনে চলে আসবে। সামনে আসতে আসতেই একটি যন্ত্রণা, সেটা হচ্ছে ধরেন ক্ষমতার ভারসাম্য নিয়ে আপনি একটা হেডলাইন পড়ছিলেন, সব ক্যাডারেই আন্দোলন, সব ক্যাডারেই আন্দোলনে। এর ভিতরেও এক ধরনের আছে যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আসছে, সেই প্রস্তাবনাগুলোর সঙ্গে তারা কেউ কেউ ভিন্ন মত, খসাতেই তারা ভিন্ন মত যে কেন এই ধরনের। দেখুন, সংস্কার করা মানেই হচ্ছে এতদিনের যে সিস্টেম, সেই সিস্টেমকে ভেঙে নতুন একটা সিস্টেম হবে। এটা একেবারে খুবই স্পষ্ট, তাই না? সংস্কার করার মানে তখনই হচ্ছে যে আমরা যে সিস্টেমটাতে ছিলাম এতদিন, প্রশাসন বলি না কেন, রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত অবস্থানে বলি না কেন, বিভিন্ন দীর্ঘদিনের সিস্টেমকে ভেঙে এটা নতুন সিস্টেমে যেতে হবে। তার জন্যই তো আমরা সংস্কার করছি। সেই প্রস্তাবিত কমিশনগুলো দিবে, রেভলিউশন যাকে বলা যায়, দিবে। তখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ওই সিস্টেমে যারা অভ্যস্ত হয়ে গিয়েছিল তাদের ভিতরে কিন্তু এক ধরনের মনক্ষুণ্ণ ভাব কিংবা তারা এক ধরনের হারানো ভয় শঙ্কার ভিতরে পড়ে যাবে, যে কারণে কিছুটা হলেও তখন আপনার এক ধরনের বিরোধিতা কিংবা ওই যে ওই বলেন আন্দোলনের কথা বলছি, বাধা, এগুলোও তো আসবেই। সো সংস্কার কমিশন বলি কিংবা এখন যে সরকার আছে তাদেরকে এই সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়ন করতে গিয়ে
এই ধরনের চ্যালেঞ্জগুলো নিতে হবে এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলাও করতে হবে, করে একটি পরিস্ফুট সুন্দর সংস্কার কমিশন হবে, রিপোর্ট আসবে, সেটি প্রত্যাশা করি। আপনি বাধার কথা বলছিলেন, এখানে আমি একটি শিরোনাম পড়ি যে নির্বাচন নিয়ে অধৈর্য সংস্কার কাজে বাধা সৃষ্টি করছে, এটা আসিফ মাহমুদ বলেছে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে যারা স্টেক হোল্ডার সরাসরি মানে প্রশাসনের ভিতরে থেকেই বাধা প্রথম বলছিলাম। আরেকটা বাধা রাজনৈতিক বাধা, যেটা আপনাকে আমি বলছিলাম। রাজনৈতিক বাধাকে আবার আমি এই জায়গাটাতে অবশ্য ওইভাবে দেখতে চাচ্ছি না যে রাজনৈতিক বাধাটা কারা দিচ্ছে বা কারা দিতে চায়। রাজনীতিবিদদের তো এখন নির্বাচন দরকার, কিন্তু তারা নির্বাচনটা চাইবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন চাইবে, ঠিক আছে। যে টেম্পো নিয়ে আন্দোলন হয়েছিল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথা যেটা বলছি, যে ধরনের মোটিভ নিয়ে আন্দোলনটা হয়েছিল, সেই মোটিভটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বৈরাচার পতন, স্বৈরাচারী ব্যবস্থা সরিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়া। সেই প্রক্রিয়া যাওয়ার পথে এখন অন্তর্বর্তী সরকার যে সময়টা তারা চাইছে নির্বাচনের জন্য, সেটা এক ধরনের মোটামুটি স্পষ্ট করে দিয়েছে যে 25-এর শেষ বা 26-এর মাঝামাঝি, এর আগেই নির্বাচনটা হবে। এখন বিএনপি কিংবা যারা রাজনৈতিক দল যারা এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি আছে, আমি জামাতকে বলছি না, জামাত গতকালকেও একটা প্রোগ্রামে জামাত আমির বলেছেন যে তারা অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চান, কিন্তু বিএনপি সহ অন্যান্য সমমনা যারা আছে, ওই যে আপনি যেটা একটা হেডলাইন বললেন যে বিএনপি সহ একটা হচ্ছে মিত্ররা যুগান্তর শিরোনাম করেছে, এই জায়গাটাতে হয়তো অন্তর্বর্তী সরকার কিছুটা আবার চাপে আছে, কারণ তারা এখন সংস্কার নিয়ে ভাববে নাকি নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে। সংস্কার নিয়ে ভাবতে গেলে নির্বাচনের প্রক্রিয়াকে নিয়ে একটু হয়তো আপাতত পাশে রাখতে হবে, কিন্তু যেহেতু দাবি উঠছে বা রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনের দিকেই বলছে এগোতে চাচ্ছে, সেই দুইটা জায়গাকে ব্যালেন্স করতে গিয়ে অন্তর্বর্তী সরকারকে এখন সংস্কারের দিকে মনোযোগ দেওয়া হারিয়ে ফেলছে। যদিও এই একমাত্র রাজনীতিটাই বাধা দেখছি না সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে আসলে বাধা তো বাধা না, বাধা বলতে বাধা আসবেই, এটা খুবই এই বাধা, সেই সাথে কাজের যে কোনো কাজের একটা চ্যালেঞ্জ আছেই, কারণ এটা তো আপনি নর্মাল রেভলিউশন চিন্তা করলে হবে না, এখানে তো বাধা আসবেই। সেই বাধাকে পাশ কাটিয়ে, বাধাকে ম্যানেজ করে, বলবো আমি, বাধাকে ম্যানেজ করে হলেও এই আমরা যে বাংলাদেশকে দেখতে চাই, যেটা শুরুতে আমরা বলছিলাম যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বলি না কেন, তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব কথা বলি না কেন, সেইগুলোকে যদি আমরা সরাতে চাই, সংস্কার কমিশন যে ধরনের সংস্কারগুলো দিচ্ছে, আমরা বিশ্বাস করতে চাই যে সংস্কার কমিশনও নিরপেক্ষভাবে এবং সুন্দরভাবে এই তাদের প্রস্তাবনাগুলো উত্থাপন করবে এবং সরকার সেটা বাস্তবায়ন করবে। তবে রাজনৈতিক বাধাকে বাধাই বলি কিংবা প্রশাসনের ভিতর থেকে যে বাধাটা বলি, সব বাধাকে অন্তর্বর্তী সরকার তারা সুন্দরভাবে এবং ম্যানেজ করেই সংস্কারটা করবে, সেটাই প্রত্যাশা আসলে। এবং তারপরে নির্বাচনের দিকে যাবে। আবার এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা নিয়েও প্রশ্ন আসে, কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত সরকার দেশ চালাবে, সেই জায়গা থেকে নির্বাচনের দিকেও যেতে হবে। সরকার আপনি যেটি বলছিলেন যে সেটি যে সব দিক থেকেই চাপে আছে এবং মুদ্রা কথা যে সব ধরনের চাপ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা সবকিছু বাস্তবায়ন করবে, সেটি একেবারে খেটে খাওয়া মানুষ থেকে মানে সব ধরনের মানুষই সেটি প্রত্যাশা করে খুব স্বাভাবিকভাবেই, আমরাও সেটা প্রত্যাশা করি। কিন্তু নির্বাচন নিয়ে কোনো জটিলতার কোনো গন্ধ আছে কি মনে করেন? না, জটিলতার গন্ধ বলতে কি, ধরেন একটা জায়গা হচ্ছে যে খুব স্পষ্ট করে ঘোষণা, আমি শুধু সেটুকুই পাচ্ছি না, খুব স্পষ্ট করে ঘোষণাটা পাচ্ছি না। আমি ধরেন যেটা বলতে পারি যে আমি একটা প্ল্যান ঠিক করা, যে আমি সংস্কার কাজগুলো শেষ করতে এখন থেকে ঠিক 1 বছর সময় নেব, ঠিক 1 বছরের পরে 13তম মাসে গিয়ে আমার নির্বাচন হবে, ঠিক এইরকম একটা ঘোষণা, এরকম একটা স্ট্রেট পরিকল্পনা আমি ঘাটতি দেখছি। বাকিটা ঠিক আছে, কারণ তারা বলছে 25-এর প্রথমে প্রধান উপদেষ্টা বললেন তার বক্তব্যে যে 25-এর শেষ দিকে নির্বাচন হবে, হয়তো সংস্কারগুলো শেষ করতে আমার আরও 6 মাস সময় লাগতেও পারে, ঠিক আছে, এরকম একটা বলছে। তো এই 6 মাস সময়টা লাগতেও পারে, সেই 6 মাস সময় লাগতেও পারে যদি বলে, তার মানে হচ্ছে ঠিক ফিক্সড টাইম সে ফ্রেম বাঁধেনি। যদি বাধ্য তাহলে বলতো যে খুব স্বাভাবিক, এখানে বেঁধে দেওয়াও যায় না, এটা ছাড়া আসলে নির্বাচন নিয়ে আমি দেখি না, কারণ আমি দেখছিলাম যে নির্বাচন নিয়ে ভোটারদের হালনাগাদ নিয়ে কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ কমিশন কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এর সাথে শেষ করছি মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো। শুভ বড়দিন আজ। গির্জাগুলোতে বর্ণিল সাজ খ্রিস্টানদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়। সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে ছিনতাই, জনমনে আতঙ্ক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাবে আইনশৃঙ্খলা বাহিনী। কুষ্টিয়া সরকারি হাসপাতালে মাদক সেবীদের আড্ডা, পরিত্যক্ত ভবন থেকে চুরি হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, নীরব ভূমিকায় প্রশাসন। এবং চাঁদপুর সদর উপজেলায় সড়ক নির্মাণ কাজে ধীরগতি আর অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট সরানোর নির্দেশ স্থানীয় প্রকৌশল বিভাগের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।